দেখুন, বাংলাদেশের পলিটিক্যাল যে সিস্টেম, তাতে পার্লামেন্টেরিয়ান কারা হবেন বা পার্লামেন্টেরিয়ানদের কাজটা কি, একজন সংসদ সদস্যের কাজ কি, এটা কিন্তু দেশের মানুষ খুব পরিষ্কার না। তারা মনে করে সংসদ সদস্যের কাজ হলো ব্রিজ, কালভার্ট, রোড নির্মাণ করা, এবং এটা নির্মাণ করতে গিয়ে তাকে সরকারের একেবারে সাথের লোক হতে হবে, তাহলেই তার পক্ষে সহজ হবে এই প্রকল্পগুলো পাশ করিয়ে নিয়ে আসা। এবং যারা সংসদ সদস্য হন তারাও বিশ্বাস করেন তাদের কাজ হলো এই ব্রিজ, রোড, কালভার্ট নির্মাণ করা, এবং এই নির্মাণ থেকে 10%, 15%, 20% তাদের পকেটে নেওয়া। এটা হচ্ছে একটা মিউচুয়াল আনরিটেন এগ্রিমেন্টের মতন, হ্যাঁ, জেন্টলম্যান এগ্রিমেন্ট। কিন্তু আসলে তো একজন সংসদ সদস্যের কাজ সেটা নয়। একজন সংসদ সদস্যের কাজ পলিসি মেক করা, একজন সংসদ সদস্যের কাজ আইন প্রণয়ন করা, একজন সংসদ সদস্যের কাজ সরকারকে জবাবদিহিতার মধ্যে আনা। দেখুন, সংসদের 70 অনুচ্ছেদ সংবিধানের, আমরা যে এটা নিয়ে এত লাফালাফি করছি, আচ্ছা, সংবিধানের 70 অনুচ্ছেদে অনুযায়ী আপনি দলের বিপক্ষে ভোট দিতে পারবেন না। আপনি কি 54 বছরে দলের সমালোচনা করে কোন সংসদ সদস্যকে সংসদে দাঁড়িয়ে বক্তব্য দিতে শুনেছেন? না, কিন্তু বেরিসা ফারহানা, আপনারা তো সংসদের বাইরে ছিলেন 15 বছর, আপনাদের তো 70 অনুচ্ছেদ ছিল না। আমরা কি দেখেছি আপনারা দলের সমালোচনা করে পল্টন ময়দানে বক্তৃতা দিয়েছেন? আপনি পল্টন ময়দানে তো 70 অনুচ্ছেদ নাই। আমরা পল্টন ময়দানে বক্তৃতা দেই নাই। আমরা এতই মাইরের উপরে ছিলাম, আমি আমার ব্যক্তিগতটা বলতে পারি, যে আমি ওই মাইরের বর্ণনা দিতে দিতে, আর যাকে আনা হতো আমার সাথে, সে ওই মারকে ডিফেন্ড করতে করতে এমন একটা জায়গায় নিয়ে যাইতো যে কনস্ট্রাকটিভ আলোচনার জায়গাটাই তো ছিল না। আপনি বলেন তো, সাংবাদিক হিসেবে খালেদ মহিউদ্দিন, গত 15 বছরে, হ্যাঁ, যদি দুই দল নিয়ে এসে বসছেন, কোন কনস্ট্রাকটিভ আলোচনা সেই অর্থে গঠনমূলক আপনারা কি করতে পারছেন খালেদ ভাই? ছিল না, ওই পরিবেশ ছিল না, এটা বইলা তো লাভ নাই। তো এখনই বা কত গঠনমূলক আলোচনা হয়, এই প্রশ্নও তো আমি বলতে পারি। আমি তো তবু কিছু কথা বলি ভাই, হ্যাঁ, এর বাইরে তো আমি আর কাউরে কোনো কথাও বলতে শুনি না। এই অভ্যুত্থানটা হইছে এক পালের জায়গায় আরেক, বিষয়টা তো তা না রে ভাই। রাইট, বেরিসা ফারহানা, আপনি যদি ওইটা একটু বলতেন যে শেখ হাসিনা যে অডিওতে বক্তব্য দিতেছেন প্রবাসী বিভিন্ন জায়গায়, ওইটা দিয়ে যদি মন্তব্য করতেন। জি, ওইটা নিয়ে আমার মন্তব্য খুব পরিষ্কার। আমরা শুরুতেই শুনলাম যে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে। পালাতে দিল কারা? এক, কেন তাকে, আমি জানি সেনাবাহিনীর সাহায্য নিয়ে তিনি বিমানে করে পালিয়ে গেছেন দেশ থেকে। সেনাবাহিনী তাকে তার হেফাজতে নিতে পারতো কিনা এই প্রশ্ন আমি রাখি, কারণ তিনি তো আসলে প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে 2000 হত্যাকাণ্ড, 25,000 মানে কি বলে অ্যাসল্ট, এবং প্রায় 1,500 মানুষের চোখ হারানোর সঙ্গে সম্পৃক্ত, তাই না? দুর্নীতি সরিয়ে রাখি। দুই হলো 800 সামথিং এর একটা তালিকা নাকি ছিল সেনাবাহিনীর কাছে যারা তাদের হেফাজতে ছিল। সেই তালিকায় কাদের নাম ছিল এখন পর্যন্ত আমরা জানি না। তারা দেশ থেকে পালালো কি করে, বা আদৌ পালিয়েছে কিনা তাও আমরা জানি না। আচ্ছা, আমরা অল্প কিছু লোককে বিচারের আওতায় আনতে দেখলাম, এবং ফর এক্সাম্পল সালমান এফ রহমানের বিরুদ্ধে খুনের মামলা। আরে যার বিরুদ্ধে আপনি শেয়ার কেলেঙ্কারি নিয়ে কিংবা ব্যাংক লোপাট নিয়ে বা এস আলমের বিরুদ্ধে ব্যাংক খাওয়া নিয়ে মামলা করতে পারেন, তাদের বিরুদ্ধে আপনি 302-তে গেলেন। মানে যার যেদিকে যাওয়ার কথা না তারটা সেদিকে গেলেন। এতে হয় কি, মামলার মেরিট কমে যায়, জনগণের বিশ্বাস কমে যায়, এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, মানুষ মনে করে ওরা তো এখন পাওয়ারে নাই, এখন সব ওদের বিরুদ্ধে ঢালাও মামলা হবে। আবার যখন ওরা পাওয়ারে আসবে তখন এগুলো সব ঢালাও মামলা হিসেবে বাতিল হয়ে যাবে। এবং কালচারের মধ্যে আমরা চলতেছি। এবং এখন তো ন্যারেটিভ আরো পাল্টে গেছে যে শেখ হাসিনা আসলে বিদেশে পালায় যান নাই, জানো নাই, তাকে জোর করে তাকে একটি বিমানে উঠিয়ে দেওয়া হয়েছে এবং সেখান থেকে জোর করে তাকে মানে বাইর করে দেওয়া হয়েছে, যেটা আসলে প্র্যাকটিক্যালি ইম্পসিবল। শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তিনি যদি চাইতেন, তার গায়ে স্পর্শ করার আগে এসএসএফ এর অনেক জায়গাগুলি পার হয়ে অনেকগুলিটা হইতে তিনি পালায় গেছেন, সেইটাই ঠিক। বাট নেরেটিভ এখন পাল্টানো হয়েছে। আমরা এইটা মানে আপনার কাছে কি মনে হয় যে মানে ভারতে উনি আছেন, ভারত সরকারের সমর্থন নিয়ে উনি যে কোনো সময় টুপ করে এসে খুব করে ক্ষমতা নিয়ে নেবেন, আপনার এরকম মানে মানে এই বয়ানটা আপনার কাছে কিরকম লাগে? মানে এটা খুবই অস্বাভাবিক, এটা হবার কোনো সুযোগ নেই। ভারতও এটা খুব ভালোই বোঝে। কিন্তু ভারতের যে বিষয়টার সমস্যা হচ্ছে সেটা হচ্ছে যে শেখ হাসিনা একটা কথা কিন্তু বলে ফেলেছিলেন, ভারতকে আমি যা দিয়েছি সেটা তারা আজীবন মনে রাখবে। এবং সত্যি আমরা এমন কিছু নেই যেটা ভারত চেয়েছে এবং পায়নি, কিংবা এমন কিছু যেটা ভারতের জন্য কল্যাণকর কিন্তু হয়তো মুখ ফুটে ভারত চাইতে পারেনি, সেটাও শেখ হাসিনা দিয়েছে। শেখ হাসিনাকে যদি ভারত এই মুহূর্তে রিটার্ন ব্যাক করে বাংলাদেশে, কিংবা আশ্রয় না দিত, সেই 5ই আগস্টের কথা আমি বলছি, তাহলে কিন্তু ভবিষ্যতে আর কেউ শেখ হাসিনার মতন এভাবে কর্মচারীর মতো আচরণ
হয়তো আর কোনো সরকার প্রধান করবে না ভবিষ্যতে। আচ্ছা এখানে খালি দুইটা প্রশ্ন। একটা প্রশ্ন হচ্ছে ভারত সরকারকে শেখ হাসিনা নিজের মুখেই বলেছেন যা দিয়েছি তারা কখনো ভুলতে পারবেন না, ইউনূস সরকার এই দেওয়ার মধ্যে কোনগুলি বন্ধ করছেন সেটা আমার একটু বললেন। আরেকটা জিনিস হচ্ছে যে মানে এই যে আপনি বলেছেন যে কর্মচারীর মতো আচরণ, কিন্তু এইটাও আসলে আর ভবিষ্যতে যে হবে না, এটা বন্ধ করার জন্য কি করা উচিত সেটা একটু যদি একটু বলেন দুই কথায়। আচ্ছা, আমি ইউনূস সরকারের ভিতরের কেউ না, আমি জানি না ইউনূস সরকার কি করেছে, তবে অ্যাপারেন্টলি একজন নাগরিক এবং একজন পর্যবেক্ষক হিসেবে আমি যেটা দেখি যে আগে আমরা ভারতের চোখে চোখ রেখে 15 বছর সরকারকে কখনো কথা বলতে দেখিনি। আমরা দেখেছি বর্ডারে মানুষ মারা গেছে, আমাদের খাদ্যমন্ত্রী কিংবা আমাদের কৃষিমন্ত্রী বা কিংবা আমাদের আওয়ামী লীগের কোনো মন্ত্রী বলছে এটা আমাদের দোষ, কারণ আমাদের লোকেরা গরু চোরাচালানের সঙ্গে যুক্ত, সো এই জন্য তারা গুলি খেয়ে মরে, এটা ঠিকই আছে, এটা ভারতের কোনো সমস্যা না। আমরা দেখেছি তিস্তা নদীর পানি ভারত বলছে যে এটা মমতার আপত্তির কারণে দিতে পারছে না, যদিও ভারতের কনস্টিটিউশন ধরে আমি আপনার শোতেই দেখিয়েছিলাম যে কেন্দ্রীয় সরকার চাইলে আরেকটা মানে দেশের সঙ্গে যে কোনো চুক্তি যে কোনো ট্রিটি তারা করতে পারে, রাজ্যের অনুমোদন লাগে না। কিন্তু আমরা দেখেছি আমাদের সরকার আবার গলা বাড়িয়ে বলছে আসলে সত্যিই তো ভারতে কি করবে, মমতাই তো দিচ্ছে না, পশ্চিমবঙ্গের জন্য ভারত পারছে না, উল্টো আমরা দেখছি ফেনী নদীর পানি তারা দিয়ে এসছে। মানে এগুলো কিছু এক্সাম্পল দিলাম, এই জায়গাগুলোতে আমার মনে হয়েছে অ্যাটলিস্ট সরকার চোখে চোখ রেখে কথা বলছে। এবং দেখুন প্রণয় ভার্মাকে ডেকে আনা, তলব করা, সাদা বাংলায় তলব করা, এটা কিন্তু আমরা এত বছর এভাবে তলব করার কালচার দেখি নাই। এটাতে যে খুব মহাভারত উল্টে যাবে কিংবা বিরাট কোনো বিপ্লব হয়ে গেল নো, কিন্তু আমার তো একটা সত্তা আছে, স্বাধীন সত্তা, সেই সত্তাটা এবং বাংলাদেশের নাগরিক হিসেবে একটা সার্বভৌম দেশের নাগরিক হিসেবে তো আমার কিছু চাওয়া কিছু সম্মান আছে, তাই না? সেই জায়গাটাতে আমি উজ্জীবিত হই, সেই জায়গাটাতে আমি একটা স্পিরিট খুঁজে পাই, এইটুকুই। আর দ্বিতীয় যে প্রশ্নটা আপনি করেছেন যে একই রকম সরকার বা নতজানু সরকার ভবিষ্যতে আর আসবে কিনা, এখানেই না জনগণের নাগরিক হয়ে ওঠার প্রশ্নটা সম্পর্কিত, যেটা আমি আপনাকে কিছুক্ষণ আগে পার্লামেন্টের উদাহরণ দিয়ে বুঝাচ্ছিলাম। এদেশের মানুষ যেমন মনে করে এমপির কাজ কালভার্ট আর ব্রিজ বানানো আর 20% সেখান থেকে পকেটে ঢুকানো, একইভাবে মানুষ মনে করে তারা এই দেশের নাগরিক না, মানুষ মনে করে যে তারা এই দেশে আছে প্রজার মতন, এই জন্য তারা ট্যাক্স দিতে চায় না। খেয়াল করবেন এই দেশে কিন্তু কর জিডিপির অনুপাত সবচেয়ে নিচে, কারণ সে মনে করে ট্যাক্স দিয়ে আমার লাভ, ওই টাকাটাই গচ্চা, আমি তো কোনো সেবা পাবো না, আমাকে সেবা পাইতে হলে ওই লোকাল চেয়ারম্যানের পা ধরতে হবে, সামাজিক সুরক্ষায় যাইতে হলে আমাদের ওই এমপি সাহেবের পিএস এর পা ধরতে হবে। এই কারণে কি হয়, আমরা সিস্টেমকে ভোট দেই। আমাকে একটু সময় দেন খালেদ ভাই, আর তো সময় নাই, তাহলে আপনি 30 সেকেন্ডে শেষ করেন, আর সময় নাই আমাদের, আমরা পার হয়ে গেছি। জি, আমরা সিস্টেমকে ভোট দেই। হ্যাঁ, যে কারণে মান্না ভাই বলছিল যে উনি একা দাঁড়িয়েছেন, ওনার দলটা দাঁড়াতে পারছে না, কারণ মানুষ মনে করে এই দল তো ক্ষমতায় আসবে না, মানে এই দল তো পার্ট অফ দ্য সিস্টেম হবে না। পার্ট অফ দ্য সিস্টেম যদি না হয় তাহলে তার ঘরের টিনের চালের জায়গায় একটা ভালো পাকা চাল আসবে না, তার ওএমএস এর কার্ডটা হবে না, তার বয়স্ক ভাতার কার্ডটা সে পাবে না। এই সব কারণে না মানুষ আসলে একটা এক্সিস্টিং সিস্টেমের সাথে নিজেকে কোনোভাবে অ্যাকোমোডেট করতে থাকে। এই কারণে আমি 70, 50 বা 15 বছরের কথা বলছি। মানুষের ভেতরে সেই নাগরিক হয়ে ওঠা, রাষ্ট্রের অংশীদারত্ব দাবি করা এবং রাষ্ট্রের মঙ্গলে যে দিন শেষে তার বা তার ভবিষ্যৎ প্রজন্মের মঙ্গল হয়, এই বিষয়গুলো তার মগজে ঢোকা একটা প্রক্রিয়ার বিষয়, এবং এই প্রক্রিয়াটা সময় লাগবে খালেদ ভাই। এইটা আসলে খুবই মানে সারফেস লেভেলে আছে। বলেন যে এটা একটা পলিটিক্যাল স্টেটমেন্ট কিনা। আমি যেই পরিবারে বেড়ে উঠেছি, যেই পরিবেশে বেড়ে উঠেছি, সেখানে 5 ওয়াক্ত নামাজও যেমন চলে, সেখানে রবীন্দ্রসঙ্গীতও হয়, গানও হয়, কবিতাও আবৃত্তি হয়, এবং আমি সব সময় টিপ পড়ি। হয়তো টিপের সাইজটা ছোট ছিল, হ্যাঁ এখন আমি বড় টিপ লাগিয়েছি। এটা যদি আপনি মনে করেন পলিটিক্যাল কোনো বিষয় ভাবতে পারেন, তবে হ্যাঁ একটা মেসেজ তো আমি দিতেই চাই যে নতুন বাংলাদেশে কারো লেবাস দেখে, কারো পোশাক দেখে আরেকজনের প্রশ্ন তুলবার কোনো অধিকার থাকবে আমি বিশ্বাস করি না। যতক্ষণ পর্যন্ত আমি আপনার ক্ষতির কারণ না হচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমি কি সাজলাম, আপনার ভালো না লাগলে আপনি চ্যানেল চেঞ্জ করবেন, কিন্তু সেটা নিয়ে সমালোচনা করা এবং সেটার কনক্লুশনে পৌঁছে যাওয়া, এটা খুবই হাস্যকর।
ব্যারিস্টার রুমিন ফারহানা, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, আমি জানি যে বাংলাদেশের রাজনীতির আপনি একজন খুবই মানে রাজনীতিবিদদের পাশাপাশি আপনি একজন রাজনৈতিক বিশ্লেষকও বটে। আপনার লেখালেখি পড়াশোনাতে বোঝা যায়। আমরা দেখেছি যে অনেকে এই দাবি তুলছেন যে ডক্টর ইউনূসের সরকারের 5 বছর থাকা দরকার, ডক্টর ইউনূসের আরও অনেকদিন ক্ষমতায় থাকা দরকার। আপনারা কি এই বক্তব্যের সাথে মানে সমর্থন দেন, বা আপনারাও কি মনে করেন যে ডক্টর ইউনূস আর একটু বেশি সময় থাকলে ভালো হতো? না, আমরা তা বলি না খালিদ ভাই, এই কারণে বলি না যে একটা গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক রাজনৈতিক নিয়মতান্ত্রিক এবং পার্লামেন্টারি সিস্টেম অফ ডেমোক্রেসি যে দেশে রাজনীতিতে আছে, সেই দেশে আমরা জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের যে কমিটমেন্ট আমরা জনগণের কাছে করেছি, এবং প্রফেসর ডক্টর ইউনূসও অলরেডি তিনিও কমিটেড টু দ্য পিপল। সেই কারণে রিজনেবল সময় যেটুকু একটা নির্বাচন করতে লাগে সেই সময়টুকু দেওয়ার জন্য এই জাতি প্রস্তুত। সেটার জন্য 5 বছর সময়, এটা আমার মনে হয় কেউই মানে একটা ফ্রি ইলেকশনের জন্য 5 বছর সময় প্রয়োজন হয় না, তার আগেই কিন্তু সংস্কার শেষ করে সুষ্ঠু নির্বাচন দেওয়া সম্ভব। এই জন্য পাবলিক বা জনগণের একটা অংশ নানান কনটেক্সটে এই ধরনের ধারণা করাটাও তাদের দোষণীয় নয়, কারণ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের শাসনকালে কিছু সমালোচনাও যেমন আছে, আবার বিগত রমজান আমরা পার করেছি, আমাদের দ্রব্যমূল্য, আমাদের বিদ্যুৎ, আমাদের রেমিটেন্স, আমাদের পার ক্যাপিটা ইনকাম, আমাদের জিডিপি, নানান জায়গায় সূচক ভালো, এই প্রশংসা তো সবাই করছে। সেই কারণে সাধারণ মানুষ যারা অত রাজনীতি সচেতন নয়, পলিটিক্সের অত ব্যাখ্যা, গঠনতন্ত্র, সংবিধান, পার্লামেন্টারি সিস্টেম অফ ডেমোক্রেসি এত কিছু বুঝতে রাজি না, তারা মনে করে ভালোই তো আছি। সেই কনসেপশনে একটা পাবলিক পারসেপশন হতেই পারে, আমরা এটাকে কখনো দূষণীয় বলে করি না, কিন্তু বিং এ পলিটিক্যাল পার্টি আমাদের সংবিধান, আমাদের গঠনতন্ত্র, এগুলোর দিকে নজর রাখলে আমাদের কথা তো নিয়মতান্ত্রিক, আমাদের সংবিধান, আমাদের সাংবিধানিক এবং পার্লামেন্টারি সিস্টেমের দিকে তাকিয়ে একটা অন্তর্বর্তীকালীন সরকার আসলে তার কি দায়িত্ব, তিনি কি কমিটমেন্ট জাতির কাছে দিয়েছেন, সেগুলো সামনে রেখে আমাদের কথা বলতে হয়। সেজন্য আমরা আমাদের কথা বলছি যে আমরা নির্বাচনমুখী দল, আমরা একটা নির্বাচন সুষ্ঠুভাবে করতে যতটুকু গ্রহণযোগ্য সময় আমরা সরকারকে তা দিতে রাজি। অলরেডি গভর্নমেন্ট ইতিমধ্যে একটা টেন্টেটিভ আইডিয়া দিয়ে দিয়েছেন, আমরা তার উপরেই যেন সরকার ঠিক থাকে, এই জন্য আমরা এটাই বলেছি, এটি আমাদের মিয়া ভাই। মানে স্যার, জিনিসটা যেটা হইলো, আমরা এতদিন পর্যন্ত আমার আন্ডারস্ট্যান্ডিং ছিল যে জামায়াতে ইসলামীর একটা আন্ডারস্ট্যান্ডিং হইলো যে যদি এখন ভোট হয় তাহলে জামায়াতে ইসলামী হয়তো পাওয়ারে আসবে না, পাওয়ারে আসবে হচ্ছে বিএনপি, বরং এই সরকার ক্ষমতায় থাকলে জামায়াতে ইসলামী যেগুলি করতে চায়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভিসি দেওয়া, বিভিন্ন জায়গায় তাদের জামায়াতে ইসলামীর মাইন্ডেড লোককে বসানো, যেটি সম্ভব হচ্ছে বা হয়েছে, সেটি এই সরকার থাকলে যতটা সম্ভব, বিএনপি সরকার আসলে এটি একটু কম সম্ভব বা কম। এই জায়গা থেকে কি এই সরকারের প্রতি এক ধরনের সহানুভূতি, এক ধরনের সমর্থন ছিল, এরকম অনেকে মনে করতেছেন? এটা আমার মত না, আমি সবগুলি মতকে একসাথে এটা বললাম যে জামাত ইসলামী তো এখনই যতটা পাওয়ারে আসে, অন্য একটা দল যদি পাওয়ারে আসে তাহলে তো জামাত ইসলামী এতটা পাওয়ারফুল থাকবে না। আপনি জামাত ইসলামীকে কোথায় পাওয়ারে দেখলেন? আমি তো এত দেখি না। আমরা কত মানুষের কত অনুরোধ করি, কত সুবিধা অসুবিধা দূর করার জন্য বলি, আমাদের কত 10টা বললে একটা হয়তো শোনে, কিন্তু আপনার বর্ণনা আর কিছু কিছু মিডিয়া এমন ভাবে জিনিসটাকে সবাই বলে যে সবগুলি বিশ্ববিদ্যালয় কি সুডো আপনাদের দখলে, শিক্ষক প্রশাসন থেকে শুরু করে উপাচার্য। না, এটা ঠিক না। আপনি চেক করেন, দেখেন কয়টা পাবলিক ইউনিভার্সিটি, কয়টা প্রাইভেট ইউনিভার্সিটি, কয়টা লোক। আমি তো দেখি না যে আমার দলীয় কোনো একটা লোক কোনো বিসি হয়ে আছে। মানে একটা লোক একটু ভালো হলে, সৎ হলে, মুখে একটু দাড়ি হলে, একটু নামাজি হলে বলে আরে এই লোকটা জামাতের লোক। এটা একটা আলোচনা। আমি আপনাকে খালি দিয়ে একটা উদাহরণ দিই। আমার ডিসি একবার খুলনা, আমি তখন মোস্ট প্রবাবলি এমপি ছিলাম, তো কিছু ঠিকাদার কন্ট্রাক্টররা নানানভাবে, ওরা তো আনডিউ প্রিভিলেজ চায়, তার কাছে গিয়ে কিছু তাদের বিল টিল আনার জন্য গিয়েছে। তো গিয়ে বলছে যে ডিসি সাহেবকে যে স্যার আমাদের এই কাজগুলো একটু করে দেন, আমরা আপনাকে, ওরা আনডিউ কিছু প্রিভিলেজ দেওয়ার জন্য কিছু অফার টফার দিয়েছে আর কি। কিন্তু ডিসি সাহেব সৎলোক ছিলেন, উনি একেবারেই রিফিউজ করেছেন এবং খুব অসন্তুষ্ট হয়েছেন। ওই লোকগুলো ফেরত এসে আমাকে বলছে, পরোয়ার ভাই, খুলনার যে ডিসি এ বেটা জামাত করে কেন? আমরা একটু কিছু টাকা দিতে চাইলাম, টাকা নিতে চাইলো না, অথচ ডিসি সাহেবকে আমি চিনতাম।
কখনোই সে কোনো দলীয় কোনো কিছু লোক না, আমাদের কোনো দলীয় লোক না, একটা ভদ্রলোক, একটা অনেস্ট পার্সন। তো এই জন্য খালিদ ভাই এটা একটা পারসেপশন হয়েছে যে লোকটা একটু নামাজি হলে, সৎ হলে, মিথ্যা না বললে, চলাফেরা যদি একটু পরিচ্ছন্ন পরিশুদ্ধ মনে হয়, বলে ও জামাত হয়ে গেছে। এটা থেকে কিছু তো লোক থাকে কথা একটু পাইলে বলে এমনি তো নাচুনে বুড়ি, তারপরে আবার ঢোলের বাড়ি, ঢোলের বাড়ি দিলে বুড়ি আবার নাচে। ব্যক্তিগত অনেস্টি থেকে পার্টি এজ এ জামাতে ইসলামী, এজ এ পলিটিক্যাল পার্টি, আমরা জামাতকে কিন্তু অনেক রাগ ঢাকের মধ্যে দিয়ে যাইতে দেখি। উদাহরণ দেই পারর ভাই, সেইটা হচ্ছে যে লন্ডনে খালেদা জিয়া এবং তারেক রহমানের সঙ্গে জামায়াতের আমিরের সাক্ষাৎ হয়েছে গত রোববার, কিন্তু মিডিয়াতে এটা আসছে হচ্ছে মঙ্গলবার। না জামায়াতে ইসলামী না বিএনপি কোনো পক্ষ থেকেই কিন্তু আনুষ্ঠানিকভাবে এটা কিছু বলা হয় না। আমাকে আমার সাংবাদিক বন্ধুরা বলছে আপনাদের সাথে আনুষ্ঠানিক যোগাযোগ করলেও বিষয়টা নিয়ে আপনারা মন্তব্য করেন নাই, অস্বীকারও করেন নাই। সংবাদ সম্মেলনে প্রথম আমরা দেখলাম জামায়াতের আমির আনুষ্ঠানিকভাবে বিষয়টা বলতেছেন। তো আমাদেরও অনেক বিশ্লেষক এরকম বলতেছেন যে আপনারা যেহেতু ওইখানে একটা আসন ভাগাভাগি, পলিটিক্যাল ম্যাপিং, এগুলি নিয়ে আপনারা কথা বলতে গেছেন, সেই জন্য আপনারা বিষয়টাকে নিয়ে আর একটু লম্বা সময় করতে চাইছেন। এর আগেও কিন্তু আমরা বিভিন্ন রাজনৈতিক প্রশ্ন, সেগুলো আমরা পরে আসবো, আমরা জামায়াতে ইসলামী যেহেতু সরাসরি খুব মিথ্যা কথা বলতে পারে না, তো জামায়াতে ইসলামী কি করে, চুপচাপ থাকে, বলতে চায় না, এক ধরনের কৌশলের আশ্রয় নেয়। ওইটা আপনি কিভাবে দেখবেন? এই লন্ডনের বৈঠকটাকে শুরু করে পরে রাজনৈতিক বিশ্লেষণগুলিতে আমরা আসতেছি। না, ধন্যবাদ খালিদ ভাই। আপনার ওই একটা কথা জায়গায় আমি একটু মানে বিনয়ের সাথে ভিন্ন মত বলি যে জামাত ইসলামী সরাসরি মিথ্যা বলতে চায় না। আমরা সরাসরি তো বলি না, আমরা পরোক্ষ বা অসরাসরিও কখনো মিথ্যা বলি না। আপনার প্রশ্ন এড়ায় যান আর কি, প্রশ্ন চুপ থাকতে পারি, যেই প্রশ্ন একটু আনকমফোর্টেবল এটা আপনার একটু এড়ায় যান। অন্য পলিটিক্যাল পার্টির মতো রিয়েক্ট অ্যাক্ট করেন না, মিথ্যা বলেন না, ঠিক এড়ায় যান আর কি। আমি এটার উদাহরণ একটু পরে দিব পরার ভাই আপনাকে। যাই হোক, এইটা যদি আপনি একটু বলেন। ঠিক আছে, তো আমি এইটা একটু বলে নিই। আপনি যেটা শুরু করেছেন আজকে আমাদের সম্মানিত আমির জামাত মিট দ্য প্রেসে এটা খুব পরিষ্কার করেছেন যে আমি যেহেতু ওনার রেগুলার আমাদের সফর ছিল বেলজিয়াম, ব্রাসেলস, ইউকে, ইউরোপিয়ান ইউনিয়ন, কমিশন, বিভিন্ন সংস্থার সাথে উনি বসেছেন। তো উনি কিছুদিন আগে উনি লন্ডনে গিয়েছিলেন। তো তখন সংক্ষিপ্ত সফর শেষ করে উনি চলে এসছেন। ওনার পরিবারের সদস্য লন্ডনে থাকে। তো যেহেতু উনি গেলেন, উনি এই চিন্তাতেই গিয়েছেন, সিনসিয়ারলি স্পিকিং খালিদ ভাই, যে যাদের সঙ্গে দীর্ঘ সময় রাজনীতি করলাম, উনি তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, আমাদের একজন শ্রদ্ধ সহকর্মী, এখন একদিকে তিনি অসুস্থ, আবার একদিকে তিনি মজলুম, তার উপরে অনেক জুলুম করা হয়েছে। তো উনি চেষ্টা করেছিলেন যাবার আগে একটু অসুস্থ অবস্থায় ওনাকে কুশল বিনিময় করতে যাওয়ার, যে কোনো কারণেই হোক সে যাওয়াটা আর হয়নি। তো যেহেতু লন্ডন যাচ্ছি, সুযোগ পেলে উনি কেমন আছেন ওনার সাথে একটু কুশল বিনিময় করে আসবো, এইটা উনি চিন্তা করে ব্রাসেলস, বেলজিয়াম সেরে যখন লন্ডনে আসলেন, এসেই তিনি ওনার সঙ্গে দেখা করতে গেলেন। আর ওনার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বাসায় যেহেতু উনি আছেন, তো ওখানে দেখতে গেলে তো ওনার ছেলের সাথেও দেখা হবে। সেইভাবেই উনি এবং আমাদের নায়েবে আমির ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের একসঙ্গে গিয়েছিলেন এবং ওনারাও খুব কর্ডিয়ালি ওনাকে রিসিভ করেছেন এবং কিছু সময় ওনারা অতিবাহিত করেছেন, পারস্পরিক কুশল বিনিময় করেছেন। কিন্তু আসন বন্টন বা রাজনীতির কোনো ডিসিসিভ কোনো আলোচনা হয়নি। তবে এটা তো ঠিক যেটা আজকে আমির জামাত মিট দ্য প্রেসে বলেছেন যে আমি যদি এক জায়গায় বসে চা খাই আধা ঘন্টা 1 ঘন্টা, তো শুধু তো চা আর চুপ থাকা হয় না, কিছু গল্প তো হয় সেখানে, রাজনীতি, সমাজ, দেশ, নির্বাচন, অনেক প্রসঙ্গ আসছে। কিন্তু সেই আলোচনাগুলো ডিসিসিভ বা নীতি নির্ধারণী, সিদ্ধান্তকারী কোনো আলোচনা নয়। জাস্ট কথা বলতে হয়, গল্পে গল্পে কুশল বিনিময় করতে যেটুকু সেটুকুই হয়েছে। এখন মুশকিল হয়েছে যে দীর্ঘদিন পর দুই শীর্ষ নেতা বা নেত্রীদের এই আলোচনাটা মানুষ তো আর সহজে নিতে চায় না, এর থেকে অনেক কিছু আবিষ্কার করছেন। আমি মাঝখানে একটা প্রশ্ন করি, আমরা কিন্তু দেখতে পাচ্ছিলাম যে বিশেষ করে 5 আগস্টের পর, আমি যদি ম্যাপিংটা বলি, সেপ্টেম্বরের পর থেকে আসলে আমরা দেখেছি যে জামায়াতে ইসলামী এবং বিএনপি পরস্পর একটা যুযুধান অবস্থানে।
জনাব শফিকুর রহমানও, জনাব মিয়া গোলাম পারোয়ারও তারা তাদের রাজনৈতিক বক্তৃতায় বিএনপিকে আক্রমণ করে কথা বলেছেন, বিএনপির অতীত তুলে ধরে কথা বলেছেন, বিএনপির নেতৃত্বের জায়গা থেকে। আসলে জামাত ইসলামী তো কখনো কাউকে সেরকমভাবে গালাগাল দিয়ে কথা বলে না, কিন্তু আসলে নেতিবাচক বা একটু দোষই তুলে ধরেছেন। এর একটা প্রভাব কিন্তু আমরা মাঠ পর্যায়ে দেখেছি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, বিভিন্ন জায়গায় জামাত এবং বিএনপির একটা আধিপত্যের লড়াই আমরা দেখেছি, সোশ্যাল মিডিয়াতে ক্রমাগতভাবে দেখছি। আপনি কি মনে করেন যে এই কুশল বিনিময়টা, যেটা ঢাকায়ও হতে পারতো, ঢাকায় না হয়ে এটা যেটা লন্ডনে হলো, এইটার পরে কি এটা কমবে বা এটা একটা অন্য রূপ নিবে? জামায়াত আর বিএনপির মধ্যে কি আবার পুনর্বন্ধুত্ব তৈরি হবে? আমি বুঝতে পেরেছি খালিদ ভাই, আমি এই প্রসঙ্গটাই আসবো। তার আগে একটু শুরুটা করে নেই যে বিএনপির সঙ্গে জামাতের আপনার বক্তব্য অনুযায়ী যে কিছু দূরত্ব বা সমালোচনামূলক বক্তব্য উভয় পক্ষে হয়েছে, এটা মিডিয়াতে নানানভাবে এসছে। এই ব্যাপারে আমাদের পরিষ্কার বক্তব্য হলো যে জুলাই অভ্যুত্থানের পরে আওয়ামী ফ্যাসিবাদীর পতিত স্বৈরাচার যখন বিদায় নিল, রাজনীতিতে তারাই ছিলেন আমাদের সকলের প্রতিপক্ষ। আমরা তাদের বিরুদ্ধে তো জোটবদ্ধ আন্দোলন করেছি, লং টাইম করেছি, সকলেই আমরা নির্যাতিত। জামাত শুরুতে আমাদের উপরে আক্রমণ এসেছে, শেষ জুলুমা আমার শিকার হয়েছে আমাদের দলকে নিষিদ্ধ করে। বিএনপিরও প্রচুর তাদের উপরে জুলুম করা হয়েছে, তারাও মজলুম। আমাদের বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া সহ হাজার হাজার লক্ষ লক্ষ কর্মী তারাও জুলুম এর শিকার হয়েছেন, তারাও কারাগারে কারাবন্দী হয়ে নির্যাতনের শিকার হয়েছেন। আমরা যেমন আমাদের নেতৃবৃন্দ জুডিশিয়াল কিলিং এর শিকার হয়েছে, কারাগারে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে নির্যাতন করে, আয়না ঘরে, ক্রস ফায়ার, রিমান্ড। তো এরকম নির্যাতনের শিকার কিন্তু বিএনপিও হয়েছে, এটা সম্পর্ক আমাদের ছিল। কিন্তু যখনই জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে রেজিমের পরিবর্তন হলো, পলিটিক্যাল যে প্রতিপক্ষ আমাদের না থাকায় একটা ধারণা হয়ে গেল যে সামনে নির্বাচন হবে, এবং ন্যাচারালি মানুষ মনে করতে লাগলো, এবং বিএনপি বা জামাতের জনশক্তির মধ্যে মাঠ পর্যায়ে এই ধারণা হওয়াটা অস্বাভাবিক নয় যে সবাই তো আমরা নির্বাচনে যাব। তো নির্বাচনে বিএনপি ভাবতে পারে যে এখন ইলেকশন আমাদের জামাতের সঙ্গে হবে, জামাত ভাবতে পারে আমাদের নির্বাচন এখন বিএনপির সঙ্গে হবে। তো নির্বাচনে বা রাজনীতিতে প্রতিপক্ষ বা প্রতিদ্বন্দ্বী, প্রতিযোগিতা, এটা তো খুব ন্যাচারাল, দ্যাট ইজ বিউটি অফ ডেমোক্রেসি। এটা ছিল। কিন্তু কিছু কিছু কথা যখন আমরা শুনেছি বিভিন্ন দলের পক্ষ থেকে, ইভেন বিএনপির কিছু বন্ধুরা যাদের সাথে আমরা খুবই ঘনিষ্ঠ, খুবই ক্লোজ রিলেশন নিয়ে চলি, সমালোচনা করতে গিয়ে এমন এমন ভাষায় আমরা সমালোচনা শুনেছি যেগুলো আমাদেরকে খুব ব্যথা দিয়েছে, যে ভাষাগুলো আওয়ামী লীগ ব্যবহার করতো, তাদের ভাষা। আমি সে ভাষাগুলো এখানে আর বলতে চাই না, আমরা যে কোনো জিনিস তিক্ত না হোক, সেই ভাষায় আমরা কিছু সমালোচনা শুনতাম। তখন আমাদেরও তখন দায়িত্ব হয়ে পড়তো অন্তত ওই কথাটুকুর জবাব দেওয়া, যে ওই সমালোচনাটা যে সত্য নয়, তা যদি আমরা অতটুকু জবাব একেবারেই গার্ডের ল্যাঙ্গুয়েজে নিয়ম মেনে না দিই, তো আমাদেরও তো সংগঠনের কর্মীদের একটা মানসিকতা আছে। সেই কারণে রাজনীতিতে ভিন্ন মত, বক্তব্য, বিতর্ক, এটা খুব, আমি মনে করি যে দর্শনীয় কিছু নয়। এটা গণতন্ত্রের একটা সৌন্দর্য। আমরা কিছু ভুল কথা হলে, ভুল সমালোচনা হলে আমরা তার জবাব দিয়েছি মাত্র। এটাকে অনেকে মনে করেছেন যে আপনাদের মধ্যে দ্বন্দ্ব, দূরত্ব, বিতর্ক, ঝগড়া হচ্ছে, এরকম কিছু না। তো আলহামদুলিল্লাহ অনেকটা কমে আসছে। আমরাও বিএনপির সিনিয়র নেতাদের সঙ্গে যখন একই সঙ্গে নানান সামাজিক, পলিটিক্যাল নানান ইস্যুতে, এই যে রমজান, ইফতার, নানান প্রোগ্রামে আমরা একত্রিত হয়েছি, অনেক সময় আমাদের মধ্যে এক্সচেঞ্জ অফ ভিউজ হয়েছে, ফোনে কথা হয়। তো সবাই আমরা ফিল করছি যে আমরা জুলাই অভ্যুত্থানে যারা আমরা মিত্র, তাদের মধ্যে কোনো বিতর্ক, বক্তব্য এমন পর্যায়ে না যাওয়া উচিত যে আওয়ামী ফ্যাসিবাদের কোনো স্পেস এখানে তারা পেয়ে যায়, তারা উৎসাহিত হয়, অনুপ্রাণিত হয়, তারা আনন্দিত হয়। এই দিকে আমাদের কারোরই যাওয়া উচিত নয়। আমি মনে করি উভয় দলের নেতৃবৃন্দের মধ্যে এই ফিলিংসটা এসেছে, এই সচেতনতা এসেছে। তো লন্ডনে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের সঙ্গে আমাদের নেতৃবৃন্দের এই সাক্ষাৎ, আশা করি উভয় নেতৃবৃন্দের মধ্যে এই পলিটিক্যাল যে কার্ডসি, এই সৌজন্যতা, এই শিষ্টাচারের মধ্য দিয়ে আমাদের রাজনীতির প্রতিযোগিতা থাকবে। আজকেও আমির জামাত বলেছেন যে প্রতিযোগিতা ভালো, মতের পার্থক্য ভালো, সেটা যেন বিরোধে রূপান্তরিত না হয়, বিরোধী রূপান্তরিত হয়। এ ব্যাপারে আমরা সবাই ইনশাআল্লাহ সচেতন হতে পারবো। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম। প্রিয় দর্শক, সবাই ব্যস্ততার মাঝে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন, সেজন্য আরও একবার আপনাকে ধন্যবাদ।
বর্তমান নির্বাচন প্রেক্ষাপট নিয়ে সবাই জানতে চায়, সবাই শুনতে চায়, সবাই বোঝার চেষ্টা করে। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে উপস্থিত ছিলেন খালেদ মহিউদ্দিন এবং জামাতের একজন বিখ্যাত নেতা মাওলানা গোলাম পরোয়ার। প্রিয় দর্শক, গোলাম পরোয়ারের সাহেবের যে ভিডিওগুলি, যেই আলোচনা উনি করছেন, সেই কথাগুলি কেমন লাগছে সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং আরও ছিল বিএনপির বহিষ্কৃত নেত্রী রুমিন ফারহানা। প্রিয় দর্শক, রুমিন ফারহানার যে আলোচনাগুলি করলেন সেই আলোচনাগুলি কতটা যৌক্তিক ছিলেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং খালেদ মহিউদ্দিন সাহেব যেই প্রশ্নগুলি করলেন এই প্রশ্নগুলি কতটা যৌক্তিক ছিল এবং কতটা সহজ কিংবা কঠিন ছিল, এবং সাধারণ মানুষের পক্ষে ছিল নাকি রাজনৈতিক ব্যক্তিদের পক্ষে ছিল, এবং এই সব কিছু মিলিয়ে আপনি একটি কমেন্ট করে যাবেন আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে। প্রিয় দর্শক, যাই হোক, আজকের মতো এখানে শেষ করলাম। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা যারা এখনও আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করেছেন, একটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে একটি নোটিফিকেশন চলে যায়, আপনি সবার আগে আমাদের এই ভিডিওটি দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।